বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বে কি খালেদা জিয়াই থাকবেন, কি ভাবছেন দলটির নেতাকর্মীরা। কাশ্মীর হামলার জেরে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে কার লাভ কার ক্ষতি। নির্বাচন নিয়ে সরব দল বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়া 4 মাস পর দেশে ফিরছেন। গ্রেফতার ও শারীরিক অসুস্থতা মিলিয়ে প্রায় 7 বছর ধরে নিষ্ক্রিয় বিএনপির এই শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো লন্ডনে। এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচনে খালেদা জিয়াকে সামনে রেখেই নির্বাচনে যাবে বিএনপি। কি ভাবছেন দলটির নেতাকর্মীরা জানার চেষ্টা করেছেন বিবিসির তানহা তাসনিম। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, কিন্তু সেই নির্বাচনে দলটির নেতৃত্বে থাকবে কে? এমনই নানা প্রশ্নের মধ্যেই চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2 মেয়াদে নির্বাচিত সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক উপস্থিতির ফলে নির্বাচনের ক্ষেত্রে দলটি বাড়তি সুবিধা পাবে কিনা আছে এমন আলোচনাও। উনি ধরতে গেলে বাংলাদেশে একজন আনডিসপিউটেড লিডার। এখন এইরকম একজন নেত্রীর দেশে থেকে চিকিৎসা করে আসাটা জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস ভালোবাসা তো থাকবেই। সকলে অপেক্ষা করছে উনি আসার জন্য। তো রাজনৈতিকভাবে উনি কতটুকু অংশগ্রহণ করতে পারবেন শারীরিক অবস্থার উপর নির্ভর করেন, বাট ওনার উপস্থিতিটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের সময় দলীয় প্রধান একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিএনপির ক্ষেত্রে সেই জায়গায় আছে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে 2 শীর্ষ নেতৃত্বের একজনের শারীরিক অসুস্থতা এবং অন্যজন দেশে না থাকায় কার নেতৃত্বে দলটি নির্বাচনে যাবে তা নিয়েও আছে কৌতূহল। এ নিয়ে বিএনপির তৃণমূল কর্মী সমর্থকদের কাছে জানতে চাইলে মিশ্র মনোভাব প্রকাশ করেন তারা। আমরা চাচ্ছি যে দুইজনে মিলে আর কি নির্বাচনটা হোক। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নির্বাচন হয়। তিনি তো অবশ্যই বৃদ্ধ হয়ে গেছে, এখন তিনি তেমন একটা গ্রহণযোগ্য হবে না। ব্যক্তিগতভাবে তারেক জিয়াকে চাই, কারণ তারেক জিয়া একজন ছেলে। নেত্রী যেটা চাবে সেটাই আমাদের কামনা। আমাদের নেত্রী বাংলাদেশে ফেরার পরে যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ততেই রাজি আছি। খালেদা জিয়ার হাত ধরে তারেক রহমান দেশে এসে দেশের নেতৃত্ব এবং দেশের হাল ধরুক। দলীয়ভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে থাকলেও 2018 সালে গ্রেফতারের পর থেকে রাজনৈতিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় দলটির চেয়ারপারসন। রাজনৈতিক পালাবদলে দল হিসেবে বিএনপিকে আবারও রাজনীতির মাঠে সক্রিয় দেখা গেলেও বয়স এবং শারীরিক জটিলতা বিবেচনায় খালেদা জিয়া কি সামনের নির্বাচনেও আগের মতো ভূমিকা রাখতে পারবেন? কারো অ্যাবসেন্স বা কেউ একটু নিষ্ক্রিয় আছেন, কম কথা বলতে পারবেন বা জনগণের কাছে যেতে পারবেন না, এইসব ব্যাপারগুলো খুব গুরুত্ব পাবে না। এবং খালেদা জিয়া যদি তার নিজ বাসগৃহ থেকেও ভার্চুয়ালি যদি জনগণকে অ্যাড্রেস করেন, 5-7 লাইন কথা বলেন, সেটা একটা ইলেকট্রিফাইং এফেক্ট হবে ভোটারদের উপরে। এবং তিনি এখনো বিএনপির সবচেয়ে বড় অ্যাসেট। তার সামান্য একটি বাক্য অন্য যে কোনো একজনের 1000 বাক্যের চাইতে অনেক বেশি মূল্যবান, গুরুত্বপূর্ণ। অন্যদিকে 2008 সালের পর থেকে প্রায় 17 বছর দেশের বাইরে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5ই আগস্টের পর থেকেই তিনি দেশে ফিরবেন বলে মনে করা হলেও এখনও তার ফেরার বিষয়টি নিয়ে আছে ধোঁয়াশা। যদিও এই বিএনপি নেতা বলছেন তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে যাবে দলটি। উনি যে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ওনার ভূমিকা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে আগামী দিনে। উনি অবশ্যই দেশে ফিরে আসবেন। দিনক্ষণ ঠিক হয়নি, কিন্তু অবশ্যই উনি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবেন। তারেক রহমান ফিরে এলেও গ্রহণযোগ্যতা আর স্বচ্ছ ভাবমূর্তি বিবেচনায় রাজনীতির মাঠে এখনো পর্যন্ত খালেদা জিয়া এগিয়ে আছেন বলে মনে করা হয়। ফলে তার উপস্থিতি একদিকে দলটির কর্মী সমর্থকদের যেমন বাড়তি চাঙা করবে, অন্যদিকে নির্বাচনের মাঠেও বিএনপিকে খানিকটা এগিয়ে রাখবে বলেই মত অনেকের। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া জামান। যদি এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হলেও কিন্তু এই দলটির মূল ব্র্যান্ডিংটা হয়েছে খালেদা জিয়াকে নিয়ে। তো এখন যে নির্বাচন আসছে সেখানে একটা বড় অংশই কিন্তু এই নতুন প্রজন্মের ভোটাররা, যারা কিন্তু এই বিএনপির রাজনীতি তারা দেখেনি। এখন খালেদা জিয়াকে সামনে রাখলে দল কি লাভবান হবে, মানে কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় যে
নতুন প্রজন্ম বিএনপির রাজনীতি দেখেনি এটা আমি ঠিক মানতে পারলাম না। আমার কাছে মনে হয় যে গত 15-16 বছর ধরে তারা যে ধরনের অত্যাচার নিপীড়নের মধ্যে দিয়ে গেছে সেটাও তো তাদের রাজনীতির অংশ আসলে, যে তারা এতদিন ধরেও অত্যাচারিত হয়েও গণতন্ত্রের পথে তারা মানে যুদ্ধ করে গেছে বা লড়াই করে গেছে, সেটা ঠিক আছে। এবং একই সাথে আমার কাছে মনে হয় যে খালেদা জিয়ার যে ফেস ভ্যালু সেটা তো সবসময় থাকবে, তার উপস্থিতি একটা বড় ব্যাপার বাংলাদেশের পলিটিক্যাল সেটিংয়ে। কিন্তু আমি একটু আপনাদের রিপোর্টের সাথেও দ্বিমত করবো। আমার কাছে মনে হয় যে তারেক রহমানেরও একটা বড় অবদান আছে এবং তার গ্রহণযোগ্যতা বা স্বচ্ছতা নিয়েও যেহেতু কথা হলো, আমার কাছে মনে হয় যে বিশেষ করে এই আপরাইজিং শেষে যখন আমাদের আগের ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন কলাপস করলো, এরপরেও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে উনি সোশ্যাল মিডিয়া দিয়ে বা ভার্চুয়ালি অনেকভাবে কানেক্ট করার চেষ্টা করছেন বাংলাদেশের জনগণের সাথে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উনি যথেষ্ট রাজনৈতিক প্রজ্ঞা এবং ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন। আমরা বরং যাদের নিয়ে খুব বেশি আশা করেছিলাম তাদের চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন ইস্যুতে তিনি অনেক হয়তো যোগ্যতার পরিচয় দিয়েছেন, প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। সেটার পিছনে বয়স একটা ফ্যাক্টর হতে পারে। আরেকটা কথা হলো যে আমার কাছে মনে হয় যে এটা হয়তো কোনো পাগলও বিশ্বাস করবে না যে উনি 17 বছর পরেও সব ঝামেলা শেষ হওয়ার পরও নিজে ইচ্ছে করে দেশে ফিরছেন না। না, যেটা বলছেন তারেক রহমানের প্রসঙ্গের কথাই যদি বলি, যে খালেদা জিয়া যতদিন তিনি জেলে ছিলেন ততদিন কিন্তু এই দলকে নেতৃত্ব দিয়ে গেছেন এই তারেক রহমানই। তো এখন যে তিনি বিদেশে অবস্থান করছেন, তো এটা কি বিএনপি রাজনীতিকে একটু কঠিন করে তুলবে না? পুরোপুরি ভলান্টারিলি অবস্থান করছেন। আমার মনে হয় যে এটা তো মানে এটা যথেষ্ট মানে বোঝার জন্য যথেষ্ট যে নিশ্চয়ই কোনো রকম বাধা আছে, কোনো রকম নিশ্চয়ই উনি অনিরাপদ বোধ করছেন বা কোনো নিরাপত্তাহীনতার কোনো ফ্যাক্টর নিশ্চয়ই কাজ করছে, যে কারণে উনি হয়তো এখনো আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এবং আমরা কয়েকদিন আগে মনে হয় খবরেও দেখলাম যে তার ওয়াইফও কিন্তু নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গাতে চিঠি লিখেছে। হ্যাঁ, সো সেই ধরনের পরিবেশ আসলে আমরা সেভাবে তৈরি করতে পেরেছি কিনা, তিনি নিজেকে নিরাপদ মনে করছেন কিনা, সেটাও কিছু ব্যাপার আছে। পাশাপাশি আমার কাছে মনে হয় যে তার যে দূরে থাকা বা সব বিষয়ে হয়তো কোনো সুইপিং কমেন্ট না করা, অন্যরা যেরকম করছে সেগুলোও হয়তো রাজনৈতিক কৌশলেরই অংশ। কারণ আমার কাছে মনে হয় যে দেশে থাকলে হয়তো মানুষজন আরো বেশি তাকে স্ক্রুটিনির মধ্যে রাখতো, যে ভাবি প্রধানমন্ত্রী উনি কিরকম করে চলছেন, কি কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে এখনো রাখা হচ্ছে। তারপরও যেটা মনে হয় যে দূরে থেকে আছেন যেহেতু সমালোচনার স্কোপটা অনেকটাই কম, বাট এখানে ওখানে হলে হয়তো বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো, বিভিন্নভাবে তাকে ইনফ্যাক্ট করতে হতো। সো একবার যেহেতু উনি মানে বিশাল ঝামেলার মধ্যে দিয়ে গেছেন, অনেক ধরনের সমালোচনা হয়েছে তাকে নিয়ে, আমার কাছে মনে হয় যে এটাও একটা ব্যাপার আছে, যেটাও হয়তো তাদের রাজনৈতিক কৌশলেরই অংশ, যে আসলে তিনিও হয়তো মাপ করছেন, পরিমাপ করছেন যে তার গ্রহণযোগ্যতা কতটুকু আছে। যে এই বিষয়ে আপনার কাছে আবারও ফিরবো, তো আগে জেনে আসি যে বিএনপি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ বিতর্ক দেখা যাচ্ছে। যেমন বিবিসি বাংলার ফেসবুক পেজে একজন লিখেছেন, তার নাম মোহাম্মদ আব্দুল গাফফার, তিনি লিখেছেন যে ক্ষমতায় ফিরবেন কবে, আদৌ ফিরতে পারবেন কি, কারণ তাদের কর্মকাণ্ডও কিন্তু মানুষের জানা আছে। মানে বোঝাই যাচ্ছে যে তিনি অনেক প্রশ্ন রেখেছেন এই বিষয়ে। তো এখন জানতে চাচ্ছি যে খালেদা জিয়া এখন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন ঠিকই, তবে তার শারীরিক অবস্থা বিবেচনা করলে তার পক্ষে আগের মতো দলকে নেতৃত্ব দেওয়া সম্ভব কিনা সেটা নিয়েও একটা আলোচনা আছে। তো কি মনে হয় আপনারই? আমার কাছে মনে হচ্ছে নেতৃত্ব কিন্তু উনি হয়তো পিছনে আছেন, বাট সামনে থেকে তো তারেক রহমান অর্গানাইজ করছেন, এটা বোঝা যাচ্ছে। বাট আমার কাছে যেটা মনে হয় যে ক্ষমতায় ফিরবেন কিনা, ফিরলে কি কর্মকাণ্ড করবেন, এটা নিয়ে মানুষের মনে যেমন দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ একটা লং টার্ম আমরা দেখেছি বিএনপি কি করেছে, এর আগে কি ধরনের কাজকর্ম করেছে, সেটা নিয়ে মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বড় লিমিটেশন মনে হয়, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমার কাছে মনে হয় তাদের একটা ইন্টেলেকচুয়াল ভ্যাকুয়াম আছে। যেমন আমরা এর আগে শুনেছি যে আওয়ামী লীগ সবসময় বলতো, মুখে ফেনা তুলে ফেলতো যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, ডিজিটাল বাংলাদেশ, এটা সেটা। আবার ধরেন যে এনসিপি বলছে বৈষম্যহীন বাংলাদেশের কথা, জামাত ইসলামী বলছে যে ইসলাম ভিত্তিক বাংলাদেশের কথা। সেক্ষেত্রে আসলে বিএনপির কনসেপ্টটা কি? বিএনপি 31 দফা দিচ্ছে, কিন্তু আমি শিওর যে আপনি অনেক নেতাকর্মীকে জিজ্ঞেস করবেন 31 দফা বলতে পারবেন না। সো তাদের যে আসলে কনসেপ্ট, তার আসলে একটা তো মোটো থাকতে হবে যে আমি ইলেকশনে এইটা করবো এসে। আমার মনে হয় যে সেই ধরনের ধারণা থেকে তারা হয়তো পিছিয়ে আছে, বা তরুণদেরকে সেই ধরনের আইডিয়া দিতে পারছে না যে আসলে আমরা এসে এইভাবে দেশটাকে চেঞ্জ করব। কিন্তু আরেকটা বিষয় যেটা আছে যে রাজনীতির মাঠে কিন্তু বিএনপির ক্ষেত্রে এখন তাদের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তো এটা বিএনপির জন্য একটা বাড়তি লাভের জায়গা হবে কিনা, কি বলে মনে হয়? বাড়তি লাভও আছে, আবার চ্যালেঞ্জও আছে, যে যেহেতু সবাই তাদের উপর রিলাই করছে। আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি যে মানুষ যেভাবে চাচ্ছে যে বিএনপি বিভিন্ন ইস্যুতে সোচ্চার হোক, কথা বলুক, তাদের স্ট্যান্সটা ক্লিয়ার করুক, সেভাবে তারা কিন্তু সামনে আসছে না।
এটা হতে পারে, এটাও তাদের রাজনৈতিক কৌশল। যেমন ধরেন যে নারী বিষয়ক যে একটা কমিশন হলো, সেখানে আমরা এনসিপির কথা শুনতে পাচ্ছি বা অন্যান্যদের কথা শুনতে পাচ্ছি, বাট খুব ভালো হতো যদি একদম বিএনপির একদম নেতৃস্থানীয় কোনো পর্যায় থেকে তারা চিন্তা করতো, তারা বলতো যে তারা নারীদেরকে নিয়ে কী চিন্তা করছে। সেই ধরনের কোনো স্বচ্ছ ধারণা কিন্তু আমরা পাচ্ছি না, যে কারণে আমার কাছে মনে হয় ভোটারদের মধ্যেও এই ধরনের একটা চিন্তাভাবনা আছে যে আসলে তারা কীভাবে লিড করবে, কি করবে। সো যেভাবে তাদের ওপর যে এক্সপেকটেশনসটা আছে, আমার মনে হয় যে তারা মানে বৃহত্তম দল হিসেবে সেটা ফেল করছে ওইটা ডেলিভার করতে। ভারত পাকিস্তান উত্তেজনা ক্রমাগত বাড়ছে। সীমান্তে গোলাগুলি ছাড়াও সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দুই দেশই একে অপরের জাহাজ, উড়োজাহাজ নিজ অঞ্চলে ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। কাশ্মীরে হামলার পর থেকে কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান। সামরিক পদক্ষেপ ছাড়াই সেসব পদক্ষেপ দেশ দুটির জন্য কতটা অর্থনৈতিক ক্ষতির কারণ হচ্ছে? দুই দেশের উত্তেজনায় আমেরিকার ভূমিকাই বা কি? জেনে নেওয়া যাক অর্চি অতন্ত্রিলার প্রতিবেদন থেকে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তান যেসব পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে, সেসবে ক্ষতির জায়গা রয়েছে দুই দিকেই। যেমন ভারত পাকিস্তানের যে আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করা হয়েছে, সেটি পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ভারতের স্থলপথে বাণিজ্যের একমাত্র মাধ্যম। দুই দেশের সাথে ভারতের বাণিজ্য খুব কম হলেও ভারতের সে বন্দর দিয়ে 2023-24 অর্থ বছরে 3,886 কোটি রুপির বাণিজ্য হয়েছে, যার বড় অংশই মূলত আফগানিস্তানের সাথে। যাতায়াত করেছেন 71,000-এর বেশি মানুষ। এখন পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের সাথেও স্থলপথে বাণিজ্য বন্ধ ভারতের। সবশেষ দুই দেশ একে অপরের জাহাজ নিজ দেশে ভেড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। বাণিজ্যের দিকে দেখলে 2023-24 অর্থ বছরে ভারত পাকিস্তানের রপ্তানি করেছে প্রায় $119 কোটি পণ্য, আর পাকিস্তান থেকে ভারতে গিয়েছে মাত্র $30 লাখ পণ্য। এ তথ্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের। এর বাইরে অন্য দেশের মাধ্যমেও পরোক্ষ বাণিজ্য হয়। সে সবসহ ভারত পাকিস্তানের সব ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। টাকার অঙ্কে ক্ষতিটা ভারতের বেশি হলেও অর্থনীতির পরিস্থিতি বিবেচনায় বাস্তবতার পার্থক্য রয়েছে। পাকিস্তানের ক্ষতি বেশি, কারণ তাদের অর্থনীতি সম্প্রতি কিছুটা স্থিতিশীল হলেও এখনো বেশ দুর্বল ও ঝুঁকিতে রয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে অবশ্য এমনিতেই খুব বেশি বাণিজ্য হতো না। 6 বছর আগে থেকেই তা অনেক কমে গিয়েছে। কিন্তু পরোক্ষ সহ যতটুকুই বাণিজ্য হতো, সেটাও পাকিস্তানের জন্য সহায়ক ছিল। তাই এমন এক সময়ে যখন পাকিস্তান তার অর্থনীতি স্থিতিশীল করতে চায়, তখন এটা একটা ধাক্কা যা তাদের জন্য সামাল দেয়া কঠিন। সমুদ্রপথে জাহাজের নিষেধাজ্ঞার আগে আকাশপথে বিমান চলাচলে একে অপরের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দুই দেশ। এই দিকেও ক্ষতিটা ভারতেরই বেশি, কারণ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় যেতে ভারতের, বিশেষত রাজধানী দিল্লি এয়ারপোর্টের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে। এপ্রিল মাসে দিল্লি এয়ারপোর্ট থেকে শুধু ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়ার প্রায় 1200 বিমান পশ্চিমের সেসব দেশে যাওয়ার জন্য নির্ধারিত ছিল। বিমান তথ্য সংস্থা সিরিয়ামের বরাত দিয়ে তথ্য জানিয়েছে রয়টার্স। এত বেশি সংখ্যক ফ্লাইট বাড়তি পথ ঘুরিয়ে যেতে জ্বালানি খরচ ছাড়াও পাইলট এবং ফ্লাইটের শিডিউলজনিত জটিলতার জায়গা থাকবে। এতে ভারতীয় নিবন্ধিত বিমানের খরচ বাড়বে, যদিও বিদেশি এয়ারলাইন্সের ক্ষেত্রে সে খরচ বাড়বে না। অন্যদিকে পাকিস্তান থেকে ভারতের আকাশ ব্যবহার করে শুধুমাত্র পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মালয়েশিয়াগামী ফ্লাইট। পিআইএর একজন মুখপাত্র বিবিসি উর্দুকে জানান, পাকিস্তান থেকে কুয়ালালামপুরে সপ্তাহে মাত্র 3টি ফ্লাইট ভারতের উপর দিয়ে যাওয়া আসা করে। এর বাইরে পাকিস্তানের নিবন্ধিত বিমান পূর্ব দিকের দেশগুলোতে যাতায়াত করে না। তবে পাকিস্তানের জন্য ক্ষতি বেশি ভিন্ন দিকে। বিমান একটি দেশের আকাশপথ পাড়ি দেওয়ার সময় একটি ওভারফ্লাইট ফি দেয়। ভারতের বিমানের ক্ষেত্রে সেসব ফি থেকে বঞ্চিত হবে পাকিস্তান। 2019 সালে পুলওয়ামা হামলার পর ফ্লাইট বন্ধে ভারতীয় বিমান পরিবহন মন্ত্রী সংসদে জানিয়েছিলেন যে পাকিস্তানের আকাশ বন্ধে 5 মাসে বিমানগুলোর $8 কোটি ক্ষতি হয়েছে। আর পাকিস্তানের $5 কোটি ক্ষতির কথা জানিয়েছিলেন সেদেশের বিমান পরিবহন মন্ত্রী। তবে দুই দেশেরই অর্থনৈতিক নানা ক্ষতি থাকলেও রাজনৈতিকভাবে লাভের জায়গা রয়েছে। দুটো দেশই রাজনৈতিকভাবে অন্তত স্বল্প মেয়াদে লাভবান হবে। পাকিস্তানের বেসামরিক বা সামরিক নেতৃত্ব দুটোই জনগণের কাছে খুবই অজনপ্রিয়।
ভারত যখন এই হামলার জন্য পাকিস্তানকে প্রমাণ না দিয়ে দোষারোপ করছে, প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছে, পাকিস্তানের সরকার জনগণকে ঐক্যবদ্ধ করতে এটাকে কাজে লাগাতে পারে। ভারতের হুমকির সামনে জাতীয় ঐক্য গড়তে পারে। সত্যিই ভারত হামলা চালালে পাকিস্তানের জনগণ এক হয়ে সরকার ও রাষ্ট্রের পাশে দাঁড়াবে। আর ভারতের দিকে মোদী সরকার সবসময় নিজেকে শক্তিশালী, আত্মবিশ্বাসী, জাতীয়তাবাদী হিসেবে তুলে ধরতে চায় এবং সীমান্ত পারের সন্ত্রাসের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার পক্ষে। পাকিস্তানকে শাস্তি দেওয়ার মতো যেসব কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে তা ভারতে জনপ্রিয় হবে, সরকারের জনপ্রিয়তা আরও বাড়বে। ভারত পাকিস্তানের বাড়তে থাকা উত্তেজনায় যুক্তরাষ্ট্র একটা বড় ফ্যাক্টর। দেশটির ভাইস প্রেসিডেন্ট ভারতে থাকাকালীন হামলার ঘটনা ঘটে। একটা সময় ভারত পাকিস্তান দ্বন্দ্বে আমেরিকা পাকিস্তানের সমর্থনে থাকলেও বিশ্লেষকরা মনে করেন চীনকে মোকাবেলায় ভারত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ হলেও সংঘাতে সম্পৃক্ত হওয়ার প্রবণতা কম। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত পাকিস্তান দুই দেশের সাথেই কথা বলে উত্তেজনা না বাড়ানোর কথা বলেছেন। ঐতিহাসিকভাবেই ভারত পাকিস্তান সংকটে যুক্তরাষ্ট্র সাধারণত হস্তক্ষেপ করে এবং উত্তেজনা কমাতে চায়। ট্রাম্প প্রশাসনও একই। ভারতের প্রতি সহানুভূতিশীল, ভারতের সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগকে সমর্থন করলেও তারা বড় কোনো উত্তেজনা চায় না যা যুদ্ধের দিকে যেতে পারে। রাজনৈতিক দিক থেকেও ট্রাম্প প্রশাসন নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চায়, যেমন তারা গাজা আর ইউক্রেনে চেয়েছে। তাই এই নতুন সংকট কমিয়ে আনার সুযোগকে তারা কাজে লাগাতে চাইবে, কারণ বিশ্বজুড়ে এখন এত সংঘাত চলছে যে আরেকটা সংঘাত এড়ানোই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। গাজা ইউক্রেনের পাশাপাশি ইয়েমেনে হুথিদের সংঘাতেও যুক্তরাষ্ট্র জড়িয়ে গেছে। ইউক্রেন গাজা যুদ্ধ থামানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বললেও এখনো তা সম্ভব হয়নি। চীনের সাথে বাণিজ্য যুদ্ধ তো আছেই। এছাড়া অনেক বিশ্লেষক এমনটাও মনে করেন যে ভারতের সাথে গভীর সম্পর্ক থাকলেও আমেরিকা দক্ষিণ এশিয়ায় ভারতকে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে দিতে চায় না। সব মিলে ভারত পাকিস্তান উত্তেজনায় আমেরিকা সরাসরি কোনো পক্ষ নেবে বলে মনে হচ্ছে না। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া জামান। তো আমরা খবরে যেটা দেখছিলাম যে ভারত পাকিস্তান দুজনই বেশ বিবদমান অবস্থায় আছে এবং এখানে আসলে যেটা দেখছি কারো তো লাভ হচ্ছে না, বরং ক্ষতির অঙ্কটাই অনেক বেশি। তো এই পুরো পরিস্থিতিগুলো বিবেচনা করে কি আশা করা যায় যে ভারত পাকিস্তান কখনো এক টেবিলে আলোচনায় বসবে? এক টেবিলে আলোচনায় বসবে এটা কি আশা করা যায় কিনা? বসা হয় না, বা তাদের মধ্যে যেহেতু খুব বেশি সহযোগিতাপূর্ণ সম্পর্ক নেই, সেজন্যই কিন্তু এই ধরনের কোনো একটা, অনেকে মনে করছে যে এই ধরনের সন্ত্রাসবাদী একটা হামলা হলো। কারণ যেভাবে আসলে মোদির গভর্নমেন্ট যেভাবে দেখাতে চাচ্ছিল যে কাশ্মীরকে তারা মোটামুটি একীভূত করতে পেরেছে, কাশ্মীরে কোনো সমস্যা নেই, সেটা আমার কাছে মনে হয় যে কাশ্মীরের যেটা কজ আছে, কাশ্মীরিরা যে আসলে খুব বেশি খুশি নয়, পুরোপুরি তারা ইন্ডিয়ার সাথে ইন্টিগ্রেটেড হতে পারেনি, সেই মেসেজটা দেওয়ার জন্যই কিন্তু যখন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ওই সময়টাতে ভারতে ছিলেন, ওই সময় অ্যাটাকটা হলো। এটা কিন্তু আপনি দেখবেন যে আসলে যারা সন্ত্রাসবাদী আক্রমণ এরকম করে তারা কিন্তু আসলে কোনো একটা মেসেজ দেওয়ার জন্য এই ধরনের একটা ভায়োলেন্ট অ্যাক্টিভিটি করে। সো এটা কিন্তু খুব নতুন কিছু নয়। এবং যদি তাদের মধ্যে আসলে দুইটা দেশের মধ্যে সম্পর্ক থাকতো, সেইভাবে কাশ্মীর ইস্যু নিয়ে তারা যদি সেইভাবে কাজ করতো, তাহলে হয়তো এই জিনিসগুলো কিন্তু এইভাবে ঘটতো না। হয়তো একইভাবে আসলে কোনো পক্ষের তো আসলে এখানে লাভ হচ্ছে না, বাট লাভ হচ্ছে রাজনীতিবিদদের। তারা আবার নিজেদের পপুলারিটি বাড়াতে পারছেন। গুগল ম্যান যেটা বললেন, আমি একদমই একমত যে পাকিস্তানের ক্ষেত্রেও যেরকম ওখানে তাদের যে সামরিক বাহিনী আছে সেটাও যেমন জনপ্রিয়তা অর্জন করছে, কারণ আমি জানি যে এটা সার্ভাইভালের জন্য সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। ঠিক আছে, একই রকমভাবে ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই। আমার কাছে মনে হচ্ছে যে দু দেশের রাজনীতিবিদরা যে ধরনের আসলে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন, তার পিছনে একটা কারণ হলো যে তাদের উপর মিডিয়ার একটা চাপ আছে, তাদের উপর জনগণের একটা চাপ আছে, ধরেন হিন্দুত্ববাদীদের একটা চাপ আছে মোদি গভর্নমেন্টের ওপর, যে আমাদের এরকম একটা অ্যাটাক করে গেল, তোমরা কিছু করে দেখাতে হবে। এবং আপনি দেখবেন যে ইন্ডিয়ার আগের ইতিহাসও যদি আপনি দেখেন, এর আগেও গিয়ে কিন্তু এলওসি ক্রস করে সার্জিক্যাল স্ট্রাইক করেছে বা বিমান হামলা করেছে, এই ধরনের কাজ কিন্তু করে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে যেটা করে যে খুব বেশি যে লাভ হয় তা না, বা এই ধরনের ঘটনা যে আসলে তারা থামাতে পারে সেটা না, যেটা হয় যে মানে নিজেদের জনপ্রিয়তা বেড়ে যায়। কিন্তু এখন যেটা হচ্ছে পেহেলগামে যা ঘটে গেল, সেখানে ভারত বা পাকিস্তানের ভূমিকা সামনের দিনগুলো কেমন হতে পারে বলে মনে করেন? একসময় তো ধারণা করা হয়েছিল যে তারা একটা সম্মুখ যুদ্ধে নেমে যেতে পারেন। তো পরিস্থিতি সামনের দিনগুলোতে আরো ঘোলাটে হবে বলে মনে হচ্ছে? সম্মুখ যুদ্ধের আসলে আমি সম্ভাবনা সেভাবে দেখছি না, কারণ দুটোই কিন্তু পারমাণবিক শক্তি। খুব ভালোভাবে তারা জানে যে আসলে যদি একটা যুদ্ধে তারা জড়িয়ে যায়, সেটা আসলে কন্ট্রোল করাটা খুব মুশকিল, কারণ কে কখন কোন অস্ত্র ব্যবহার করে ফেলে সেটার আসলে যে প্রভাবটা, সেটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তাদের আছে কিনা, সেটা
সেটার ব্যাপারে কিন্তু তারা খুব ভালো মতোই জানে। সো যেটা হতে পারে যে লিমিটেড ওয়ারের একটা কনসেপ্ট আছে, সেটা হতে পারে, অথবা যেটা হতে পারে যে এই ধরনের আসলে যেটা হয় যে সীমান্তে গোলাগুলি এই ধরনের কিছু হতে পারে, এটাই হয়তো হতে থাকবে। এবং তারপর একটা সম্ভাবনা থাকতো যদি আসলে গ্লোবাল পাওয়ার্স যেরকম করে সমর্থন দিচ্ছিল ইন্ডিয়াকে, তাদের প্রতি যে সহানুভূতি জানাচ্ছিল জঙ্গিবাদী এই ঘটনার পরে, একই রকমভাবে কিন্তু তারাই এখন চাচ্ছে যে আসলে কি কনফ্লিক্টটা কি ডিসকেলেশন হোক, ক্রাইসিসটাকে কোনোভাবে ম্যানেজ করা যায় যাতে কোনো রকম যুদ্ধে আবার কেউ জড়িয়ে না পড়ে। সুতরাং আমার কাছে মনে হয় না যে আসলে আমরা সেরকম কোনো অল আউট ওয়ার দেখবো। যে ধরনের অ্যাটেম্প নেওয়া হচ্ছে এগুলো আসলে তাদের জনগণকে, মিডিয়াকে প্যাসিফাই করার জন্য যে হ্যাঁ আমরা রেডি আছি, এটা করছি ওইটা করছি। সো এগুলো তাদের আমার কাছে মনে হয় রাজনৈতিক কৌশল, বাট খুব বড় আমি যুদ্ধের সম্ভাবনা আসলে সেভাবে দেখছি না। মানে তারা কি এখন বলতে গেলে এখন যেরকম একটা ইকোনমিক প্রেশার দিয়ে যাচ্ছে সেটার মধ্যেই হয়তো তারা সীমাবদ্ধ থাকবে, এমনটা যেরকম করেছে ডিপ্লোম্যাটিক কিছু স্টেপ নিয়েছে, ইকোনমিক কিছু স্টেপ নিয়েছে, সেগুলো হয়তো কিছুদিন থাকবে, তারপর আস্তে আস্তে তো নর্মাল সিচুয়েশন তো ফেরত আসতেই হবে, তাই কারণ যেহেতু নেইবারিং কান্ট্রি আপনার তো এনগেজ করতেই হবে, এবং এক জায়গা থেকে আরেক জায়গা থেকে মানুষজন যাতায়াত করছে, আত্মীয় স্বজন আছে, সো এভাবে আপনি কতদিন আসলে কি করবেন। এখন ভারত পাকিস্তানের এই দ্বন্দ্ব আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও কিন্তু এটার একটা প্রভাব রয়েছে, তো আমেরিকা চীনের কতটা মানে এর দ্বারা প্রভাবিত হতে পারে বলে মনে হচ্ছে? না, এরা তো যেহেতু গ্লোবাল পাওয়ার্স, তারা তো যে কোনো একটা সংঘাতে বা যেহেতু যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তাদের একটা স্টেক থাকবে, তারা মিডিয়েট করার চেষ্টা করছে, দুপক্ষের মধ্যে উত্তেজনা নিরসন করার চেষ্টা করছে, সেটা তো ঠিক আছে। কিন্তু আপনি দেখবেন যে চীন কিন্তু প্রথম থেকেই বলে আসছে যে আসলে কোনো একটা প্রমাণ দিতে হবে এবং একদম নিরপেক্ষ একটা তদন্ত করতে হবে, যেভাবে আসলে ভারত পাকিস্তানকে দোষ দিচ্ছে, অভিযুক্ত করছে, যদিও এর পিছনে কিছু কারণ আছে। এর আগেও একটা দুটো যখন অ্যাটাক হয়েছে, উড়ির কথা বলেন, পুলওয়ামার কথা বলেন, সেখানে দেখা গেছে যে আসলে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন দল এসে হয়তো এই ধরনের আক্রমণ করেছে বা সন্ত্রাসী হামলা চালিয়েছে। এখন এবার যে তারা বলছে সেটার পিছনেও কোনো কারণ আছে কিনা, কোনো আসলে সেইভাবে কোনো প্রমাণ আছে কিনা। অনেকেই বলছিল যে এটা এত বেশি আসলে মিলিটারাইজড একটা এলাকা, এখানে আসলে কিভাবে জঙ্গিরা এসে ঢুকে আক্রমণ করে চলে গেল, এই অথরিটি কোনো কিছু জানলো না, বা এখানে কোনো গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি আছে কিনা। কিন্তু গোয়েন্দা তথ্যের কিন্তু ঘাটতি নেই, আমি যেটুকু পড়েছি গোয়েন্দা তথ্য ছিল যে একটা অ্যাটাক হবে, হয়তো কোথায় হবে, কতটুকু হবে, ওভাবে প্রিসাইসলি ছিল না আসলে। কিন্তু সেটাই বা তারা সেভাবে আমলে নিল না কেন, সেটার অনেক রকম মানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সো চায়না কিন্তু প্রথম থেকেই বলছে আসলে যে একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা তদন্ত করা হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তারপর যেটা হয় সেটা নিয়ে আলোচনা করা যাবে। আবার দেখবেন যে আমেরিকা যেমন প্রথম থেকেই বলছিল যে প্রথম থেকে তারা যেভাবে সহানুভূতিশীল ছিল, এবং আমরা জানি যে ইন্ডিয়া এবং ইউএস তারা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে বিভিন্ন ইস্যুতে, তার মধ্যে জঙ্গিবাদও একটা বড় ইস্যু। সো তারাও যেভাবে আসলে সহানুভূতি দিচ্ছিল, এরপরে যখন দেখলো যে জিনিসটা অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি যুদ্ধের পর্যায়ে চলে গেছে, তখন তো তারাও বলছে যে আসলে ভেবে চিনতে কাজ করতে বা কোনো রকম সেরকম ড্রাস্টিক কোনো স্টেপ না নিতে, সেটা বারবার করে বলা হচ্ছে। সো এখানে আসলে বিভিন্ন রকম, যেহেতু আমাদের রিজিয়নও আমি মনে করি যে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং দেখবেন যে ইন্ডিয়ার বিভিন্ন বর্ডারেই সমস্যা দেখা দিয়েছে। আপনি পাকিস্তানের কথা বলেন, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে বলেন, এবং অনেকটাই সীমান্ত প্রসঙ্গই এখন মানে ভারত পাকিস্তান এর যে প্রতিবেশী দেশগুলো তাদের উপর প্রভাবটা আসলে কেমন হবে? প্রভাবটা তো পড়ছে, এবং দেখেন আমার কাছে যেটা মনে হয় যে এখনকার আমরা তো খুব বেশি যেহেতু মানে এই গ্লোবাল ভিলেজের যুগে যেহেতু খুব বেশি আমরা কানেক্টেড হয়ে গেছি, দেখবেন যে বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করছে যে পাকিস্তানের এটা করা উচিত, ভারতের এটা করা উচিত। সুতরাং এই ধরনের আমি দেখছি যে মিডিয়ারও একটা রোল আছে, যে আসলে যেভাবে আমরা মানে সোসাইটিতে যেভাবে মেরুকরণ হয়ে গেছে সেটারও কিন্তু ইম্প্যাক্ট একটা আছে। এবং একই সাথে আমরাও শুনলাম কিছুদিন আগে যে আমাদেরও প্রধান উপদেষ্টা বললেন যে আমাদেরও যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। আমি জানি না কোন প্রসঙ্গে কি জন্য বলছিলেন, বাট মনে হচ্ছে যে পুরোটা রিজিয়নই একটা যুদ্ধের দামামা বেজে গেছে। সো এই জিনিসগুলোর বলারও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, এবং এখানে কোনো সন্দেহ নেই যে যদি আসলে এই দুটো দেশের মধ্যে যদি কোনো যুদ্ধ লেগে যায়, সেখানে তো ইম্প্যাক্ট তো প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা এগুলো তো পড়বেই। অলরেডি আমরা মিয়ানমারেও দেখছি যে এই ধরনের একটা সংঘাতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারও ইম্প্যাক্ট আমাদের উপর পড়ছে। জি জি, সেই সবকিছু আর কি সামগ্রিকভাবে এটার একটা প্রভাব থেকে যাচ্ছে। সামিয়া জামান, আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ ট্রেন্ডিং এ যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের মতো। আমি সঞ্জনা চৌধুরী লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।